আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা জানেন যে নিবন্ধনের চতুর্ভুজ এবং পরিমিতির চতুর্ভুজ অধ্যায় অর্থাৎ চতুর্ভুজ এবং বহুভুজ এই অধ্যায় থেকে কিন্তু মিনিমাম ২টা অঙ্ক আসে। আমরা কিন্তু কথা দিয়েছিলাম আপনাদেরকে যে একেবারে ফোকাসড বেসড পড়াশোনা হবে, অর্থাৎ যেখান থেকে বেশি আসে সেই জায়গাটা নিয়েই কিন্তু আমরা পড়ালেখা করব। তো আমি শামীম খান আপনাদের সাথে আছি। আমার পরিচয়টা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু মূল ক্লাসে চলে যাব, মূল ক্লাসে একেবারে চলে যাব। সো মূল ক্লাসে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু আমরা একটা বিষয় দেখব। আজকে আমরা কি করব? চতুর্ভুজ একেবারে শেষ করে ফেলবো চতুর্ভুজ। সো আসেন চতুর্ভুজ নিয়ে কথা বলি। আজকে চতুর্ভুজ আমরা একেবারে ২ মার্কস কিংবা ৩ মার্কস যাতে কমন পাই এবং অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতেও চতুর্ভুজ আসলে আমরা সবকিছুই যেন পাই, সেই জন্য হচ্ছে একেবারে চমৎকার একটি ক্লাস হবে। দেখেন এখানে আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন একটা জিনিস, সেটা হচ্ছে চতুর্ভুজ এক নজরে। তো চতুর্ভুজের এইখানে এই যে স্লাইডটা বা এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্রিতে। তার জন্য শেয়ার ডান করতে হবে। শেয়ার ডান করলে পিডিএফ কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন। পিডিএফ ফ্রি পেয়ে যাবেন। পিডিএফ কি করবেন? ফ্রি পেয়ে যাবেন। তো আমি এটা হচ্ছে একটু মুখে বলে দেই। দেখেন আমাদের কয়টা চতুর্ভুজ আছে? টোটাল 5টা চতুর্ভুজ আছে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এবার দেখেন রম্বস, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম। সো চাকরির পরীক্ষার জন্য এই 5টা পড়লেই হবে এবং এই 5টার কি কি জানতে হবে আপনাকে? বেসিক্যালি তাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। বৈশিষ্ট্যের পাশাপাশি তাদের ক্ষেত্রফলের সূত্রটা আপনাকে জানতে হবে, তাদের কর্ণের সূত্র জানতে হবে, তাদের পরিধির সূত্র জানতে হবে এবং এই চিত্রটা সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে। তো একেবারে সুন্দর একটা স্লাইডে কিন্তু আমরা এগুলো দেওয়ার চেষ্টা করেছি। এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে, বিস্তারিত আলোচনা আমরা করব। তার আগে আমরা একটু কাজ করি যে চতুর্ভুজ নিয়ে একটু দেখে আসি। এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব, একেবারে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আমার কিন্তু সাজ্জাদ জানিয়েছেন সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সাজ্জাদ। সো আমরা বিস্তারিত আলোচনায় এখন যাব। তো বিস্তারিত আলোচনার জন্য আসেন আমরা একটু বুঝি। তো চতুর্ভুজ একটা বানান, চতুর্ভুজ বানানটাও কিন্তু একটি ইম্পর্ট্যান্ট। এটা বাংলার জন্য 2 জায়গায় কিন্তু রস্যকার, ঠিক আছে? আমরা কিন্তু অনেক সময় কি করি, চতুর্ভুজে কিন্তু দীর্ঘকারও দেই, এটা কিন্তু ভুল হয়। চতুর্ভুজে 2 জায়গা রস্যকার হবে চতুর্ভুজ। আসেন এই চতুর্ভুজটা যে লিখলাম, এই চতুর্ভুজটা আসলে দেখতে কেমন? এই যে চতুর্ভুজ মানে 4 ভুজ, চারটা চারটা কি 4 ভুজ, তাই না? এটা আমরা জানি। তো মানে 4টা বাহু আর কি, যেটা 4টা বাহু হবে। এই 4টা বাহু ধরেন আপনি যে কোনো ভাবে নিতে পারেন। আমি এই রকম হচ্ছে একটা চতুর্ভুজ নিলাম। তো এই চতুর্ভুজের এই প্রপার্টিজ গুলা আমাকে জানতে হবে যে এই চতুর্ভুজটা কোন চতুর্ভুজের ভিতরে পড়ে। তো আপনি যে চতুর্ভুজগুলো নিবেন মোটামুটি এই 5টার মধ্যে পড়বে। তো আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, আপনারা দেখেন আমি যে চিত্রটা আঁকলাম ওই চিত্রটা আরো একবার একটু আঁকি। আপনারা একটু বলবেন কাইন্ডলি এইটা কোন চতুর্ভুজের মধ্যে পড়ে এই 5টার মধ্যে? এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো কিছু ক্রিটিক্যাল অঙ্ক দেয়, আবার কিছু সহজ অঙ্কও দেয়। আমরা কিন্তু সবগুলোই শিখবো ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামে একটা জিনিস মনে রাখবেন, যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে দেখেন এই বাহুটা আর এই বাহুটা, এই 2টা বাহু হচ্ছে সমান্তরাল। কি বলে? সমান্তরাল না, সমান্তরাল। সামান্তরিক আমরা সামান্তরাল বলি, আসলে এটা হবে সমান্তরাল। তো এই শব্দটা আপনাদেরকে বুঝতে হবে, সমান্তরালটা কি। চতুর্ভুজের আরো কিছু প্রপার্টিজ আমরা দেখব, যেগুলো আমি বলবো আপনারা খাতায় নোট করে নেবেন, পাশাপাশি স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। চতুর্ভুজের আমরা কিছু প্রপার্টিজ লিখি। চতুর্ভুজের কি কি থাকে? চতুর্ভুজের 4টি বাহু থাকে, এটা আমরা সবাই জানি। 4টি বাহু থাকে, এটা আপনারা জানেন। এইবার দেখেন চতুর্ভুজে কি থাকে? 4টি কৌণিক বিন্দু থাকে। 4টি কোণ অথবা কৌণিক বিন্দু, এই শব্দগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে জ্যামিতির জন্য। কৌণিক বিন্দু অথবা এর আর একটা নাম আমরা লিখি, সেটা হচ্ছে শীর্ষবিন্দু থাকে। এখন যারা শীর্ষবিন্দু বুঝেন না তাদেরকে বুঝাই দিব, সমস্যা নেই। কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু থাকে। আসেন 3 নম্বর আমরা বলি চতুর্ভুজের আর কি কি থাকে। চতুর্ভুজের 2টি কর্ণ থাকে। কি থাকে? 2টি কর্ণ থাকে। চতুর্ভুজের 2টি কর্ণ থাকবে, এটা কিন্তু জানতে হবে। যে আপনারা জানেন এই যে একটা আয়তক্ষেত্র আঁকি, তো আয়তক্ষেত্রে একে কিন্তু আমরা বলি যে 2টা কর্ণ আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা বলি। চতুর্ভুজের আর কি আছে? এই দেখেন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই লেখেন 4 কোণের সমষ্টি, 4 কোণের সমষ্টি, 4 কোণের সমষ্টি একেবারে বেসিক থেকে আপনাদেরকে শেখাচ্ছি। 4 কোণের সমষ্টি হবে, 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, তার মানে দেখেন এইরকম কিন্তু অনেক প্রশ্ন এসেছে। চতুর্ভুজের 3 কোণের মান দেওয়া আছে, চতুর্থ কোণের মান বের করতে বলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা 3 কোণ যোগ করব
এবং 360 থেকে বিয়োগ দিব। তো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আসেন চতুর্ভুজের আরো কিছু আমরা হচ্ছে প্রপার্টিজ লিখি, চতুর্ভুজের আরো কিছু প্রপার্টিজ আমরা লিখি, লিখলে বুঝতে পারবো। যেমন ধরেন আরেকটা লিখি যে চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর, চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। এটা নিয়ে কিন্তু অঙ্ক আসছে নিবন্ধনে, বাহু অপেক্ষা বৃহত্তর, এটা কিন্তু আমরা জানবো, অপেক্ষা বৃহত্তর এটাও কিন্তু আমরা জানবো যে চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর, এটি কিন্তু আমরা জানবো। তাহলে চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি কি হবে, চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এটা কিন্তু একটা জেনারেল সেন্স, মানে চতুর্ভুজের এই জিনিসগুলা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। চতুর্ভুজের এই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এর উপর দিয়ে কিছু এমসিকিউ কিন্তু বিগত সালে আসছে, আমরা একটু দেখে নিই। দেখেন এইটা কিন্তু নিবন্ধনে আসছে 2021 সালে, নিবন্ধনে 2021 সালে এসছে, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এবং আপনারা আমাকে বলবেন যে এই চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে 1:2:2:3 হলে এর বৃহত্তম কোণের পরিমাণ কত। অর্থাৎ অর্থাৎ চতুর্ভুজের যে 4টা কোণ, এই যে 4টা কোণ এদের অনুপাত দেওয়া আছে, 4টা কোণের অনুপাত আপনাকে দেওয়া আছে ধরেন। তো এখন আপনাকে বলছে এই যে বড় কোণ মানে 3, এইটার পরিমাপ কত বের করতে বলছে। তো আমরা জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। তার মানে দেখেন এই যে আপনার অনুপাতগুলো যোগফল কত, এটা দেখেন 1 যোগ 2 যোগ 2 যোগ 3, তার মানে 2 আর 1 3, 3 আর 2 5 আর 3 8, এই 8 হচ্ছে সমস্ত, অর্থাৎ 8 হচ্ছে কি সমস্ত মানে 360 ডিগ্রি এর সমান। তার মানে আমরা বের করব এই 8 যদি 360 ডিগ্রি এর সমান হয়, অর্থাৎ এইভাবে বের করব এই 360 ডিগ্রি, ওকে। এইবার এর হচ্ছে 8 সমস্ত, এর 3 বের করব। কেন 3 বের করব, কারণ আমাকে বড় কোণটি চেয়েছে, এই 4টা কোণের মধ্যে বড় কোণ কোনটা, এই 3। তাহলে এইবার যদি আপনি কাটাকাটি করেন উত্তর কত আসে দেখেন, 4 দিয়ে কাটলে 2, এবং দেখেন একে যদি আমি 4 দিয়ে কাটি 4 9 36, এবার 2 দিয়ে আবার যদি 90 কে কাটি 45, সুতরাং 45 আর 3 গুণ করলে কত হয় একটু বলেন, 3 5 15 5 আর থাকবে 1, 3 4 12 আর 1 13, অর্থাৎ 135 ডিগ্রি কিন্তু আপনার উত্তর আসছে। আসেন 2 নম্বরটা আমরা একটু দেখব। তার আগে একটু কথা বলি আপনাদেরকে, চতুর্ভুজের আরো একটা ব্যাপার নিয়ে কথা বলি। দেখেন চতুর্ভুজের যেটা হয় সেটা হচ্ছে সমান্তরাল কথাটার মানে হচ্ছে, মনে রাখবেন সেটা হচ্ছে দুইটি বাহুর মধ্যে লম্ব দূরত্ব সমান, লম্ব দূরত্ব সমান হবে। যদি দুইটি বাহুর মধ্যে তাদের লম্ব দূরত্ব সমান হয় তাহলে তাকে আমরা বলবো সমান্তরাল। দুইটি বাহু কখন সমান্তরাল হবে, দুইটি বাহু কখন সমান্তরাল হবে, যখন তাদের মধ্যে লম্ব দূরত্ব সমান হবে। দুইটি বাহু তখনই হচ্ছে সমান্তরাল হবে যখন তাদের মধ্যে লম্ব দূরত্ব সমান। তো এই ব্যাপারে একটু এক্সাম্পলে আসা যাক। ধরেন আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই একটা বর্গক্ষেত্র আমি আঁকবো এখন। আপনারা একটু খেয়াল করেন, এই একটা বর্গক্ষেত্র আমি আঁকছি। দেখেন খেয়াল করে দেখেন, এই একটা বর্গক্ষেত্র আমি আঁকছি, এটি একটি বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই বাহুটার সমান্তরাল এই বাহুটা, কেন আমি বলছি আর এই বাহুটার সমান্তরাল এই বাহুটা কেন বলছি, কারণ এই বর্গক্ষেত্রের এই পয়েন্টে অথবা এদের প্রত্যেকটা পয়েন্টে যদি আমি এইখান থেকে একটা লম্ব আঁকি তাহলে এই লম্ব দূরত্বগুলো সব সমান হয়, অর্থাৎ এই ভিতরের দূরত্বগুলো সব সমান হবে। এইখানে লম্ব যদি আমি আঁকি তাহলে এই দূরত্বগুলো সমান হয়, আর এই লম্ব দূরত্ব যদি সমান হয় তাহলে বলা যেতে পারে যে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। তো বর্গক্ষেত্রে তাহলে হচ্ছে 2 জোড়া বাহু সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, আবার এই বাহুটা আর এই বাহুটাও কিন্তু পরস্পর সমান্তরাল। অর্থাৎ এইখানে যদি হয় এ, এখানে যদি হয় বি, এখানে যদি হয় সি, এখানে যদি হয় ডি, তাহলে বলতে পারবো এ বি সমান্তরাল। এই সমান্তরাল চিহ্ন হচ্ছে এইটা এ বি, এই সমান্তরাল আমরা বলতে পারবো সিডি, এইভাবে কিন্তু বলতে পারবো। এখন দেখেন আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকি, দেখেন যদি একটা আয়তক্ষেত্র আঁকি তাহলে কেমন হয়। ধরেন একটা আয়তক্ষেত্র আঁকবো আমি এখন, তো এই একটা আয়তক্ষেত্র আমি আঁকছি। এই আয়তক্ষেত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু দুইটা বাহু সমান্তরাল, এইটা এবং এইটা কিন্তু সমান্তরাল। এখন ধরে নেন যে এখন আমরা আঁকবো কি আঁকতে পারি, আমরা এখন আঁকবো একটা সামান্তরিক আঁকবো। তো সামান্তরিকটা আঁকি একটু, দেখেন এই যে এই ধরনের একটা সামান্তরিক আঁকলাম, ওকে।
আর একটু আমি এভাবে দিলাম, ধরেন একটা সমান্তরিক আঁকলাম। এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে যদি লম্ব আঁকি তাহলে কি সমান হয়? হ্যাঁ, সমান হয়। কিভাবে সমান হয় দেখেন, এইখান থেকে যখন আপনি লম্ব টানবেন তখন ঠিক এই সোজা পড়বে, এখান থেকে যখন লম্ব টানবেন তখন ঠিক এটা এই সোজা পড়বে, অর্থাৎ এই লম্ব দূরত্বগুলো সব সমান হচ্ছে। তাই এইটা এবং এইটা কিন্তু কি হবে, আপনি এঁকে দেখতে পারেন বাসায়, এইটা দুই জোড়া বাহু সমান্তরাল। আচ্ছা, এইটা আমরা এঁকে ফেলবেন। এইবার আমরা একটা আঁকবো, সেটি হচ্ছে আমরা এবার একটা রম্বস আঁকবো। ধরেন কথার কথা একটা রম্বস আঁকবো। তো একটা রম্বস ধরেন আঁকলাম, চার বাহু সমান রম্বস একটা আঁকি। তো এইটা রম্বস হলে কিন্তু এই বাহুটা সমান্তরাল, রম্বস হলে কিন্তু কি হচ্ছে, এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল হচ্ছে, এবং এই বাহুটা সমান্তরাল হচ্ছে। কিন্তু একটা কাজ, আমি যদি একটা ট্রাপিজিয়াম আঁকি, ধরেন একটা ট্রাপিজিয়াম আঁকলাম, এখানে একটা ট্রাপিজিয়াম আঁকলাম। আপনারা কিন্তু ট্রাপিজিয়াম সবাই চেনেন, একটু আগেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে স্যার ট্রাপিজিয়াম চিনি। এই ধরনের একটা ট্রাপিজিয়াম আমি আঁকলাম। এই ট্রাপিজিয়ামে দেখেন এই বাহুটা সমান্তরাল হচ্ছে না। কেন হচ্ছে না? এই বাহুটা সমান্তরাল হয় না, কারণ এই বাহু থেকে যদি লম্ব দূরত্ব টানি এই সোজা পড়ে, আর এই বাহু থেকে লম্ব দূরত্ব পড়লে এই সোজা পড়ে, অর্থাৎ এইটা আর এইটা কিন্তু সমান নয়। কিন্তু খেয়াল করে দেখেন, এইটা আর এইটা, এই দুইটা সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ হচ্ছে এখান থেকে যদি আপনি টেনে দেন, এখান থেকে যদি আপনি টানেন প্রত্যেকটা বাহু, অর্থাৎ এই বাহুটা এই লম্বটা কিন্তু সমান হচ্ছে, আবার এই লম্বটা কিন্তু সমান হচ্ছে। তার মানে ট্রাপিজিয়ামের যেটা হচ্ছে, ট্রাপিজিয়ামের এই ধরেন এ বি এইখানে, আর এইখানে মনে করেন সিডি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এ বি সমান্তরাল সিডি বলতে পারবো। এখন আপাত দৃষ্টিকোণ থেকে চোখে দেখলে আপনাদেরকে মনে হচ্ছে না স্যার এটা সমান্তরাল নয়। এই ব্যাপারে আর একটু কথা আমি বলে দেই, কেন আপনাদেরকে এরকম মনে হচ্ছে। কারণ হচ্ছে দেখেন, ধরেন এই একটা বাহু নিলাম আর এইখানে বড় একটা বাহু নিলাম, সেটা কোনো ব্যাপার না, এই বড় ছোট ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে এইখান থেকে, এই যে এইখান থেকে আপনি যে লম্ব দূরত্ব আঁকলেন, এর উপরে এই দূরত্বটা সমান কিনা, এই দূরত্বটা সমান কিনা, এই দূরত্বটা হচ্ছে সমান হচ্ছে কিনা। এই দূরত্বগুলো যদি সমান হয়, এইটা বড় এইটা ছোট এইটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে ভিতরের লম্ব দূরত্বগুলো সমান কিনা, সেটাই ব্যাপার, তাহলে সমান্তরাল হয়। এখন ধরেন আমি এরকম একটা বাহু নিলাম, এরকম একটা বাহু নিলাম, সেটাও ব্যাপার না, কারণ দেখেন লম্ব দূরত্বগুলো সমান হইতেছে, লম্ব দূরত্বগুলো সমান। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় একটা নিলাম এইরকম, একটা নিলাম এইরকম, এইবার কিন্তু এদের ভিতরের দূরত্বগুলো সমান হচ্ছে না, তাহলে দুইটা সমান্তরাল হবে না। তো তাহলে এই সমান্তরাল বাহু, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, এই এক জোড়া বাহু সমান্তরাল একমাত্র ট্রাপিজিয়ামের হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল। আর ট্রাপিজিয়াম বাদে অন্য যে সকল চতুর্ভুজ আছে সবার দুই জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, সবার কি দুই জোড়া বাহু হচ্ছে কিন্তু সমান্তরাল। সুতরাং আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় এভাবে, দেখেন এই প্রশ্নটা একটু পড়ে দেখেন, আপনারা এই প্রশ্নটা এবার উত্তর করেন, এটা উত্তর কি হবে? যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল ও অপর দুইটি বাহু অসমান্তরাল তাকে কি বলে? অথবা যে চতুর্ভুজের কেবল দুইটি বাহু সমান্তরাল তাকে কি বলে? অথবা যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর বাহু তির্যক হলে চতুর্ভুজটি কি হবে? অথবা আরো একটি প্রশ্ন প্রায়ই করা হয়, কোন চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, কোন চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, কোন চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, আমাকে একটু একটু জানাবেন কোন চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল। এই পাঁচটা চতুর্ভুজের মধ্যে এক জোড়া বাহু সমান্তরাল কোনটা সেটি একটু আমাকে জানাবেন, কাইন্ডলি একটু আমাকে জানাতে হবে। সো এইটা হবে হচ্ছে এই নম্বরটা। আমরা কিন্তু সমান্তরাল কাকে বলে সেটি কিন্তু আমরা শিখে গিয়েছি। সমান্তরাল কি জিনিস? সোহানুর রহমান উত্তর করেছে, সাজাদ উত্তর করেছে, সবাই কিন্তু উত্তর করছে। আসেন এরপরে আমরা একটা জিনিস শিখি, দেখেন সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে দুই জোড়া বাহু সমান্তরাল এইরকম হচ্ছে যে চারটা জিনিস, সেটা কি? আয়ত, রম্বস, সামান্তরিক, আরটা কি? বর্গ। এটা দুই জোড়া বাহু সমান্তরাল। আর ট্রাপিজিয়ামের হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল। তার মানে দেখেন ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, তার মানে আমরা বলতে পারবো দেখেন আয়ত, বর্গ, তারপর রম্বস আর হচ্ছে সামান্তরিক, এই চারটা জিনিস এরা সকলেই হচ্ছে ট্রাপিজিয়াম, এটা আমরা বলতে পারবো। কেন এই কথাটা বলতেছি? কারণ ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, আয়তের কিন্তু দুই জোড়া বাহু সমান্তরাল, অর্থাৎ আয়তের ভিতরে কিন্তু ওই এক জোড়া আছেই, বর্গের মধ্যে ওই এক জোড়া আছেই, রম্বসের মধ্যে ওই এক জোড়া আছে, সামান্তরিকের মধ্যেও কিন্তু ওই এক জোড়া আছে। তার মানে আমরা কিন্তু বলতে পারবো যে এইগুলা হচ্ছে যে এরা এই আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক এরা সকলেই একটা ট্রাপিজিয়াম, এটা কিন্তু আমরা বলতে পারবো।
ঠিক আছে। এইবার দেখেন এই যে সামান্তরিক, সামান্তরিক যখন সামান্তরিকটা কেমন হয় আপনারা জানেন যে সামান্তরিকটা এমন হয়। তো এই সামান্তরিকটার যদি একটা কোণ 90 ডিগ্রি করে দেওয়া হয় তাহলে সেটা আয়ত হয়। তাহলে সেটা কি হয়? আয়ত হয়ে যায়। তাহলে সেটা হয়ে যায় হচ্ছে আয়ত। তার মানে এখানে কিন্তু আমরা বলতে পারবো যে সামান্তরিক, সামান্তরিক এক ধরনের আয়ত। সামান্তরিক কি? এই যে দেখেন আয়ত এক ধরনের সামান্তরিক কিন্তু বলতে পারবো। আয়ত, আয়ত এক ধরনের, আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, এক ধরনের সামান্তরিক, এটা কিন্তু আমি বলতে পারবো সামান্তরিক। ওকে, এটা আমরা বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এই যে দেখেন আয়ত, আয়ত হয় হচ্ছে এই রকম, একটু ভালোভাবে এঁকে দেখায়। দেখেন আয়ত হয় হচ্ছে এই রকম, এই একটা আয়ত, ঠিক আছে, আয়ত হয় হচ্ছে এই রকম। আর সামান্তরিকটা কেমন হয়? সামান্তরিকটা হয় হচ্ছে ঠিক এই রকম, সামান্তরিকটা হচ্ছে ঠিক এরকম হয়, এই যে এরকম হয়। তো একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে যখন বেঁকে যাচ্ছে তখন সেটা সামান্তরিক হচ্ছে। তো এইটা আয়ত, এটা কি? এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে আয়ত, আর ওটা হচ্ছে সামান্তরিক। তো আমরা বলবো আয়ত হচ্ছে এক ধরনের সামান্তরিক, ঠিক আছে। আপনারা কিন্তু সামান্তরিকটাকে আগে বলতে হবে, এই সামান্তরিক। কিন্তু আমরা এভাবে কখনো বলতে পারবো না যে সামান্তরিক এক ধরনের এক আয়ত, এটা বলতে পারবো না। বলতে হবে আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক। সুতরাং কিন্তু আমরা এটা বলতে পারবো না যে সামান্তরিক এক ধরনের আয়ত, ওইভাবে আমরা বলতে পারবো না। সো এইটা গেল হচ্ছে আমার সামান্তরিকের ব্যাপার। এইবার আসেন, যদি এমন হয় এই আয়তক্ষেত্রের, এই যে আয়তক্ষেত্রের এর প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে সেটা বর্গক্ষেত্র হয়। তখন সেটা কি হয়? তখন সেটা কিন্তু বর্গক্ষেত্র হয়ে যায়। কারণ বর্গক্ষেত্রে চারটা বাহু কি হয়? বর্গক্ষেত্রে চারটা বাহু, চারটা বাহু হচ্ছে সমান হয়। বর্গক্ষেত্রে চারটা বাহু কিন্তু সমান হয়। তো এখন এই রিলেটেড কিন্তু প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমরা একটু দেখি 3 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখা যেতে পারে। 3 নম্বরে কি আছে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে কি হবে? তো এইটা কিন্তু নিবন্ধনে আসছে 2015 সালে, খাদ্য অধিদপ্তরে আসছে 21 সালে এবং ক্যাবে আসছে কিন্তু 21 সালে। সো আপনাকে বলতে হবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে? একটা সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিক থেকে উৎপত্তি কার? সামান্তরিক থেকে উৎপত্তি হচ্ছে আয়তর। সামান্তরিক থেকে উৎপত্তি আয়তর। মনে রাখবেন সামান্তরিক থেকে উৎপত্তি, উৎপত্তি হচ্ছে আয়তের, এটা মনে রাখবেন। সামান্তরিক থেকে উৎপত্তি কার? আয়তের উৎপত্তি, এটা আপনি মনে রাখবেন। সুতরাং এইটা কিন্তু উত্তর হয়ে যাবে কি? উত্তর হবে আয়তক্ষেত্র। তাহলে আসেন 5 নম্বরটা আমরা দেখি। 5 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র নিয়ে কথা বলতে হবে। সো আয়তক্ষেত্র নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা এখন কি নিয়ে কথা বলবো? আয়তক্ষেত্র। তো এইটা যারা উত্তর পারেন তারা ঝটপট উত্তর করে ফেলেন। আর আয়তক্ষেত্র নিয়ে আমি একটু কথা বলতে থাকি। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা কি একটা আয়তক্ষেত্র? আয়তক্ষেত্রের অঙ্ক। আয়তক্ষেত্রের এখন আমরা সব জিনিসগুলো একবারে দেখে নেব। দেখেন আয়তক্ষেত্রের যেটা হয়, আমরা যারা আয়তক্ষেত্র বুঝি না তারা এখন একটু বুঝে নেব। আমি একটা আয়তক্ষেত্র আঁকালাম, এটা একটা আয়তক্ষেত্র। দেখেন আয়তক্ষেত্রের কি হয়? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্রের কি হয়? এটা একটু লিখে রাখেন। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো, এখানে আয়তক্ষেত্র লিখলাম, আয়তক্ষেত্র। এইগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন। বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো, বাহুগুলো কি হয়? সমান। দেখেন এই বিপরীত বাহুটা, এই বাহুর বিপরীত হচ্ছে এইটা, এটা সমান, এটা সমান। এবং আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে সমান ও সমান্তরাল। সমান ও কি? সমান্তরাল। এটা কিন্তু আপনাকে জানতে হবে, সমান ও সমান্তরাল, এটা আপনি জানলেন। এবার এর দুটি কর্ণ আছে। এর কি আছে? এর দুটি কর্ণ আছে। তো কর্ণ দুইটা একটু আমরা দেখি। এই একটা কর্ণ, আবার এই একটা কর্ণ, এই একটা কর্ণ। সো কর্ণ কিন্তু আমরা দেখতেছি, এই যে কর্ণ আছে। তো আয়তক্ষেত্রের এবার আমরা কোণ নিয়ে বলতে, প্রত্যেকটি কোণ, প্রত্যেকটি কোণ কি লিখবো আমরা? 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। এটা কিন্তু আমরা জানলাম, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। আয়তক্ষেত্রের দুটি কর্ণ আছে, কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণদ্বয় পরস্পর সমান। পরস্পর কি? সমান হয়। কর্ণদ্বয় পরস্পর কি? সমান। কর্ণদ্বয় পরস্পর কি হয়? সমান। এবং কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে
সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। দেখেন সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে। মানে এই আয়তক্ষেত্রের এইখানে যদি আমি ও দেই, এখানে যদি এ দেই, এখানে যদি বি দেই, এখানে সি দেই, এখানে ডি দেই, তাহলে কি হয়? আমরা দেখতে পারি ও এ সমান সমান ও ডি আমরা লিখতে পারি। আবার ও সমান সমান ও সি সমান সমান আমরা লিখতে পারি লিখতে পারি ও বি। অর্থাৎ এই প্রত্যেকটা এইটুকু প্রত্যেকেই কি হচ্ছে? প্রত্যেকেই হচ্ছে আমার সমান হইতেছে। অর্থাৎ তার কর্ণদ্বয় প্রত্যেকেই কি করে? সমানভাবে নিজেদেরকে সমদ্বিখণ্ডিত করে। এখন আসি আয়তক্ষেত্রের আরো কিছু জিনিস জানবো। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আপনাকে জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আপনার এটা জানবেন, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা আপনারা সবাই জানেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইবার এর যদি বলা হয়, যদি কর্ণের সূত্র বলে, কর্ণের সূত্রটা কেমন হয়? এই রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ এই প্রস্থ স্কোয়ার হয়। রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। সেটা কেমন হয়? সেটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। দেখেন, ধরেন একটা আয়তক্ষেত্র আমি আঁকি। এই সূত্রটা কিভাবে তৈরি হলো? একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম, ওকে, একটা আয়তক্ষেত্র আঁকলাম। এখন এর একটা কর্ণ দিব, এর একটা কর্ণ দিলাম, এর একটা এই কর্ণ দিলাম আমি। এখন আপনাকে আসলে চাওয়া হয়েছে এই কর্ণটা বের করতে হবে। এই কর্ণটা কিভাবে আপনি বের করবেন? ধরেন এইটা এ, এইটা বি, এইটা আপনার সি এবং এইটা ডি। কারণ আপনাকে যদি এইটা একটু ফলো করতে বলা হয়, দেখেন এখানে দুইটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, এবং এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এই ব্যাপারটাকে এমন ভাবে লিখি, ধরেন একটু আলাদা করে আনলাম এই বাহুটা, এবার ধরেন শুধু এই বাহুটা নিলাম, বুঝেন, এই বাহুটা নিলাম, এবার ধরেন আমি এই বাহুটা নিলাম। তো এইটা দেখেন একটা ত্রিভুজ হইতেছে, এবং এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি, এবং এইটা হচ্ছে আমার সি। তো এটা ত্রিভুজ হইতেছে, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে মানে আমার যে আয়তক্ষেত্রের যে ওটা ডিতে ডায়াগোনাল মানে হচ্ছে যেটা আমার কর্ণ, আর এইটা হচ্ছে আমার এ, এইটা বি। ধরেন আমার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তো ডি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো দেখেন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে ডি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। তো এইখান থেকে যদি ডির মানটা আমরা বের করি, রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। কি করলাম? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো আমরা কিন্তু সেই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা কর্ণটা পেয়ে গেলাম। মুখস্থ না করলেও কিন্তু আপনারা পারবেন, মুখস্থ না করলেও কিন্তু এটা পারবেন। সো এটি কিন্তু আমরা দেখি কর্ণের সূত্রটা কিন্তু এইটা, কর্ণের সূত্রটা হচ্ছে এইটা, কর্ণের সূত্রটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। ডি সমান সমান কি হবে? রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার। এটা হবে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। আর একটা জিনিস আপনাদেরকে জানতে হবে, সেই জিনিসটা জানতে হবে, সেটাকে বলা হচ্ছে পরিসীমা। সেটাকে কি বলে? পরিসীমা। পরিসীমা কিছুই না, পরিসীমা প্রত্যেকটা জিনিস শিখবেন এভাবে, চারটা বাহুর যোগফল। তাহলে এইখানে এ আছে, এইটা এ, এইটাও আমার এ, তার মানে আমি লিখতে পারি এই 2a যোগ এখানে বি, এইটা হচ্ছে বি, তার মানে 2b সমান সমান লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি। এটা কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ পরিসীমার সূত্র 2 ইন্টু এ প্লাস বি। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কিন্তু আমরা লিখে ফেললাম। তো আমরা কিন্তু আয়তক্ষেত্র সম্বন্ধে বিস্তারিত জেনে ফেললাম। এখন আমরা অঙ্কে যাব। আয়তকার একটি ক্ষেত্রের প্রস্থ, এই যে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 12 মিটার বড়, দৈর্ঘ্য অপেক্ষা 12 মিটার বড়, দৈর্ঘ্য অপেক্ষা কি 12 মিটার বড়, তাহলে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য থেকে 12 মিটার বড়। এবার বলছে এবং ক্ষেত্রটির পরিসীমা 136 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 12 মিটার বড়। তাহলে দেখেন এই পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র 2 ইন্টু এ প্লাস বি স্কোয়ার। তাহলে অঙ্কটা যদি আমরা করে ফেলি, তাহলে কিন্তু আমরা এভাবে করবো 2 ইন্টু এ প্লাস বি, এর মান দেওয়া আছে কত? মান দেওয়া আছে হচ্ছে 136। এটা কিন্তু আমার দেওয়া আছে 136 দেওয়া আছে। এখন বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 12 মিটার বেশি, তাহলে প্রস্থ আপনাকে বের করতে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তার মানে প্রস্থ যদি হয়, এই প্রস্থটা যদি হয় আপনার, ধরেন এই প্রস্থটা যদি হয় এক্স, প্রস্থ যদি হয় এক্স, দৈর্ঘ্য সমান সমান হবে এক্স প্লাস 12, এটা আমার হবে। তার মানে এর মান কত? এর মান এক্স প্লাস 12, এর মান হচ্ছে এক্স প্লাস 12, আর বির মান হচ্ছে এক্স ইকুয়াল টু 136। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার দেখেন এইখান থেকে এই 2x প্লাস 12 ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু হয় হচ্ছে এই 2, এই 136কে ভাগ করলে দিলে 6 দুগুণী 12, 8 দুগুণী 16। এবার 12 যদি ওই পাশে যায় তাহলে কি হবে? 12 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে 2x ইকুয়াল টু কত হবে?
বিয়োগ হয়ে গেলে হবে হচ্ছে আপনার 5, এখানে হবে 6, 56। তাহলে এক্স ইকুয়াল টু কত 28 বের হলো, এক্স ইকুয়াল টু 28 বের হলো, এক্স ইকুয়াল টু কত বের হলো 28। তাহলে একটা হচ্ছে 28, আর একটা কত, আর একটা হচ্ছে 28 প্লাস 12, 28 প্লাস 12 সমান সমান কত হবে, 28 প্লাস 12 মানে হচ্ছে 40। তাহলে বি নম্বর উত্তর। সো এই অঙ্কটা আপনাকে আমি যে করালাম অ্যাকচুয়ালি এইগুলো সব বুঝালাম, কিন্তু পরীক্ষা হলে সহজে কিভাবে করবেন তার জন্য একটা শর্টকাট নিয়মও আছে। তো আপনি জানেন যে পরিসীমা হচ্ছে এক পরিসীমা কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলের 2 গুণ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল অপশনে যেগুলো আছে সেগুলো আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। পরীক্ষা হলে আপনি এটা অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট করলে একেবারে সোজা হয়ে যাবে। দেখেন 40 আর 52 যোগ করলে কত হয়, 40 আর 52 যোগ করলে হয় 92, 92কে যদি 2 গুণ করেন 136 হয় না, এটা উত্তর হবে না। 40 আর 28 যোগ করলে কত হয়, 40 আর 28 যোগ করলে হয় 68, 68কে 2 গুণ করলে 136 হয়, এটা উত্তর। 42 এবং হচ্ছে কত হয়, 42 এবং 32কে যোগ করলে হবে হচ্ছে 74 হয়, 74কে 2 গুণ করলে 136 হয় না, এটাও কিন্তু হবে না। সো পরীক্ষা হলে আপনি তো এত বিস্তারিত করতে যাবেন না, পরীক্ষা হলে জাস্ট আপনি অপশন টেস্ট করেই কিন্তু উত্তর করে দিবেন, একেবারে ঝটপট উত্তর করে দিবেন অপশন টেস্ট করে। ঠিক আছে, যে 40 যোগ 28 তার সাথে 2 দিয়ে গুণ করলেই কিন্তু উত্তর হয়ে যাবে। আপনি অপশন দেখেই কিন্তু দেখা মাত্রই বলে দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু এখানে 6 আছে তো 2 গুণ করলে দেখেন এই যে 0 এবং 8 এই দুইটা গুণ করলে 8 দুগুণী 16, 6 মিলে যাচ্ছে। 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়, 4কে আবার 2 দিয়ে গুণ করলে তাদের 16 হচ্ছে। এইটাও ট্রায়াল দিতে পারেন, আর এইটা কিন্তু হবে না। ঘটনা হচ্ছে এইটা যে আপনার আলটিমেটলি অপশন টেস্ট করলে কিন্তু জিনিসটা খুব ইজি হয়ে যায়। সো আসেন এরপর আমরা চলে আসি, আমরা 6 নম্বর অঙ্কটা করি, 6 নম্বর অঙ্কটা একটু করি। আচ্ছা 6 নম্বর অঙ্কটা দেখেন, 6 নম্বর অঙ্কটাও কিন্তু আয়তক্ষেত্র থেকে আসছে 6 নম্বর অঙ্কটা। সো ঝটপট এই 6 নম্বর অঙ্কটার উত্তরটা একটু আমরা করে দিই। সো প্রত্যেকটা অঙ্ক দিয়ে আপনার শর্টকাট মেথড পাবেন, আগে হচ্ছে বেসিক দিব পরে শর্টকাট করাবো। ঠিক আছে, প্রথমে বেসিক। আসেন 6 নম্বরটা দেখেন, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, পরিসীমা হচ্ছে 24, বাগানটির ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে এ গুণ বি। ক্ষেত্রফল মানে কি, এই যে আমার একটা আয়তক্ষেত্র, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, তো এইটা এ, এটা হচ্ছে বি, দৈর্ঘ্য এ প্রস্থ বি, তো ক্ষেত্রফল সমান এ গুণ বি, এ আর বির মান লাগবে। এখন দেখেন বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য দৈর্ঘ্য কিভাবে করবেন পরীক্ষা হলে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, আপনি এই ইস্টু মানে অনুপাত দিয়ে করবেন। তাহলে প্রস্থ যদি হয় 1 তাহলে দৈর্ঘ্য কত হবে 3, দৈর্ঘ্য 3 হবে। প্রস্থ যদি হয় 1, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 3, আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, এবং পরিসীমা হচ্ছে 24, পরিসীমা কত 24, পরিসীমা হচ্ছে 24। তাহলে দেখেন এই 3 আর 1, তাহলে আমরা এটা 3x x কিন্তু ধরতে পারি। তার মানে এই দুইটা যোগ দেখেন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু কত 24। তার মানে 4x ইকুয়াল টু কত লিখতে পারেন 12, x ইকুয়াল টু কত হয় 3 4 12। সো দেখেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে x এর ভ্যালুটা পেয়ে গেলাম, x এর ভ্যালুটা কত 3, x এর ভ্যালুটা 3 হলে আমার প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 3 মানে 9, 9 আর 3, 9 এবং 3 হলো, কিন্তু প্রস্থ 3 আর দৈর্ঘ্য হচ্ছে 9 হলো। তার মানে প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য হলো 9। এখন আপনাকে বলছে ক্ষেত্রফল কত, তাহলে 3 গুণ 9 করে দিতে হবে, 3 নং কত হবে 27 হবে। এখন এইটা তো ফর্মাল নিয়ম, আমরা ইনফর্মালি কিভাবে করতে পারি, এটা হচ্ছে একটা ফর্মাল নিয়ম, ইনফর্মালি কিভাবে করতে পারি সেটা কিন্তু দেখাই দিব, এবং পরীক্ষার হলে এক্সাম হল ট্রিক্সটা দেখাই দিব। এক্সাম হল ট্রিক্সটা আমরা হচ্ছে দেখাই দেব যে এক্সাম হল ট্রিক্স কেমন। এক্সাম হল ট্রিক্সটা হবে এরকম, এই যে পরিসীমা 24, এই 24কে আপনি 2 দিয়ে ভাগ দেন, কত হবে 12, কারণ আপনি জানেন সূত্র 2, এই 12। এইবার দেখেন দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত 3:1 না, তার মানে এই 12কে যদি এখন 4 দিয়ে ভাগ দেন তাহলে 3, তার মানে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3 3 9, ওকে 3 3 9, 9 আর 3, এবার 9 আর 3 যোগ করলে গুণ করলে 27। জাস্ট পরীক্ষা হলে এই কোশ্চেনের ডান পাশে আপনি এইভাবে মুখে মুখে করে ফেলবেন। যদি এটি বুঝে থাকেন 7 নম্বরটা ঝটপট আমাকে উত্তর করতে হবে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এর ভিতরের চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। এই অঙ্কগুলো শর্টকাট রুলস আমার কাছে আছে, শর্টকাট রুলসটা একটু দেখাই দেই, শর্টকাট রুলসটা দেখাই দিই। এই অঙ্কগুলো যখন আসবে, এই দেখেন রাস্তার ক্ষেত্রফল যদি চাই, রাস্তার ক্ষেত্রফল চাই, তার জন্য একটা রুলস আছে, তার জন্য একটা শর্টকাট রুলস দেই। রুলসটা হচ্ছে এমন, আমি বলি শর্টকাট রুলস আর দিয়ে দিচ্ছি, পরে বিস্তারিত বুঝাই দিচ্ছি।
শর্টকাট রুলস হচ্ছে এই যে শর্টকাট রুলস হচ্ছে এইটা, যে আপনি এভাবে রাস্তার ক্ষেত্রফল হবে 2x ইন্টু a প্লাস বি প্লাস মাইনাস 2x। তো এইটা হচ্ছে আমার সূত্র। এখন প্লাস কেন দিলাম, প্লাস মাইনাস 2x। আচ্ছা, তাহলে আর একটু ভালো করে লিখি আপনাদের বোঝার জন্য। রাস্তা বাহিরে থাকলে রাস্তা বাহিরে থাকলে সূত্রটা হবে 2x ইন্টু a প্লাস বি প্লাস 2x। আর রাস্তা যদি থাকে, রাস্তা ভিতরে থাকলে কি হবে, রাস্তা ভিতরে থাকলে হবে 2x ইন্টু a প্লাস বি মাইনাস 2x হবে। এইটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। এখন এই ব্যাপারটা মুখস্থ না থাকলেও পরীক্ষা হলে পারবেন। ব্যাপারটা আমি একটু বলি, একেবারে মুখে মুখে বলে দিই, মুখে অঙ্কটি করা যাবে। রাস্তার ক্ষেত্রফল বললে আমি একটু মুখে করে দিই, আমার সাথে সাথে করেন। দেখেন এখানে দৈর্ঘ্য 40 আর প্রস্থ কত 30, দৈর্ঘ্য 40 এবং প্রস্থ কত 30। ওকে, যোগ করলাম, কত হলো 70, যোগ করলে কত হলো 70, যোগ করে ফেললেন, তার মানে a প্লাস বি যোগ করা হয়ে গেল। এবার এই রাস্তা কতটুকু চওড়া, 1 মিটার, তার সাথে 2 গুণ করবেন, কত হয় 2 × 2। ওকে, এইবার যেটা হবে, এই 70 থেকে, যেহেতু রাস্তা হচ্ছে ভিতরে আছে, 70 থেকে 2 বিয়োগ, এই 2 বিয়োগ আবার 2 দিয়ে গুণ, তার মানে হবে 68 গুণ 2 সমান হবে 136। অর্থাৎ মুখে করতে পারবেন। তো রাস্তা যদি এখানে 2 মিটার 3 মিটার 4 মিটার যা থাকে, আপনি 2 গুণ নিয়ে এই দুইটা যোগ করে বিয়োগ করে আবার ওইটা দিয়ে গুণ করবেন, উত্তর কিন্তু হয়ে যাবে। সো এইরকম অঙ্ক যদি রাস্তা বাইরে থাকে তাহলে জাস্ট প্লাস দিবেন, এখানে বিয়োগের জায়গা যোগ হবে, একেবারে সোজা নিয়ম। যে ধরেন এরকম আছে একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, তো ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ভিতর দিয়ে কি আছে, একটা রাস্তা আছে, ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই যে ভিতর দিয়ে একটা রাস্তা, এই রাস্তা আছে। এখন যেটা হয়েছে, এইটা হচ্ছে আপনার 40, এটা হচ্ছে আপনার 30। ওকে, এখন রাস্তাটা বের করতে হবে। রাস্তাটা বের করতে গেলে তাহলে দেখেন, রাস্তা এইখান থেকে 1 কমে গেলে এটা 28 আর এটা হবে হচ্ছে 38। কেন হলো, কারণ এই রাস্তাটা হচ্ছে 1, এই রাস্তাটা কত 1, তো 30 থেকে এই পাশে 1 কমে গেল, এই পাশে 1 কমে গেল, তাহলে 28 হলো 38 হলো। তো আপনি যদি এমন ভাবে করেন, এই 40 গুণ 30 মানে পুরো আয়তক্ষেত্র বক্সটাকে গুণ করেন, গুণ করে এইবার জাস্ট আপনি কি করবেন, 40 গুণ 30 তো দিলেন, এইবার এই 28 এবং বিয়োগ যদি 38 গুণ 28 দেন তাও কিন্তু উত্তর হবে, কিন্তু এইটা করতে আপনার একটু সময় বেশি লাগবে। সো এভাবেও কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন। সুতরাং কিন্তু 136 হলো। ফর্মুলা দুইটা আপনার লিখে রাখতে পারেন। এইবার আসেন আমরা বর্গক্ষেত্র নিয়ে কথা বলবো। সো যারা এটি জানেন তারা হচ্ছে উত্তর করে ফেলেন। মনে রাখবেন একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র, ওকে, বর্গক্ষেত্রের যে বিষয়টা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দুইটা সূত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আপনাদের মুখস্থ করতে হবে। একটা হচ্ছে বাহু গুণ বাহু, এটা আপনারা সবাই জানেন, অর্থাৎ ইকুয়াল টু বাহু তার স্কয়ার। আরেকটা সূত্র আছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কর্ণ স্কয়ার ভাগ 2, কর্ণ স্কয়ার ভাগ 2। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কর্ণ স্কয়ার ভাগ 2, কর্ণ স্কয়ার ভাগ 2। এখন কর্ণটা কি, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু যদি এ হয়, তাহলে কর্ণ হবে, কর্ণকে সবসময় ডি বলা হয়, ডি দিয়ে ডিনোট করা হয়, ডি তো হচ্ছে ডায়াগোনাল, এই কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এই কর্ণ, এই যে বর্গক্ষেত্রের কর্ণ, এই দেখছেন কর্ণটা, এইটা বর্গক্ষেত্র হচ্ছে কি কর্ণ। তো বর্গক্ষেত্রের কর্ণ ডি সমান হবে a√2, ডি সমান কি a√2, তার মানে বাহুর পরে গুণ √2, বাহু √2 হবে। সো এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস যদি আপনারা মনে রাখতে পারবেন, বর্গক্ষেত্রের সব অঙ্ক হবে। একটা ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, আর ক্ষেত্রফল হচ্ছে কর্ণ স্কয়ার ভাগ 2, এবং কর্ণের আর একটা সূত্র হচ্ছে ডি সমান a√2। এখন এই a√2 কিভাবে আসছে খেয়াল করে দেখেন, এইটা, এই যে আমি একটু হলুদ নীল কালার দিয়ে আমি একটু বোর্ড করতেছি, দেখেন এইটুকু, একেবারে এইটুকু হয় হচ্ছে একটা ত্রিভুজ। কর্ণটা কিভাবে হয় দেখেন, কর্ণ ডি সমান ডি স্কয়ার সমান এ স্কয়ার যোগ এ স্কয়ার হয়। তাহলে আমরা ডি সমান লিখতে পারি √a² যোগ a²।
ওকে, তো এ স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার। তাহলে দেখেন √2a স্কোয়ারকে রুট করলে এ হয় √2a। সুতরাং এইভাবে কিন্তু হয়েছে মূলত যে এই ডি এটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে একটা অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। সেই সূত্র দিয়ে কিন্তু কর্ণ সমান সমান √2a বের হয়ে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু বের হয়ে যায়। সুতরাং পরীক্ষা হলে যদি সূত্রটা ভুলেও যান আপনি এভাবে বের করে নিতে পারবেন। আপনাকে বলছে একটি বর্গের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ। এখন বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা মানে সবসময় জন্য 4 বাহুর যোগফল। পরিসীমা হচ্ছে 4টা এ, প্রত্যেকটা বাহু হচ্ছে এ, তাহলে 4টা এ যোগ করলাম তাহলে হবে হচ্ছে 4a। কি হয় 4a। এখন আপনাকে প্রশ্ন করছে এর পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ। তাহলে ধরেন তো এই কর্ণের দৈর্ঘ্য কি a√2। ওকে, a√2 হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য, এর কত গুণ আমরা x গুণ ধরলাম, পরিসীমা 4a। তাহলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের, এই যে কর্ণের দৈর্ঘ্য এই যে কর্ণের দৈর্ঘ্য কি a√2, এর কত গুণ হবে, এইটা এর কত গুণ। তাহলে এই এ কেটে গেল। ওকে, তাহলে x সমান সমান কি থাকলো 4/√2। এখন 4 মানে কি, 4 মানে 2 গুণ 2 ভাগ √2, তাই না? এইবার দেখেন তাহলে এখানে কি থাকে 2√2 ইন্টু √2। কেন দিলাম, কারণ 2 মানে 2 বার √2 গুণ, আর এই 2 থেকে গেল, এবার √2 দিয়ে ভাগ, এটা কেটে গেল। 2√2 আছে কোথায়, 2√2 আছে অপশনে, এই যে সি নম্বর কিন্তু অপশন আছে, 2√2 কিন্তু আছে। এবার কিন্তু 2√2 কিন্তু অপশনে আছে। তো আপনাকে কিন্তু এইভাবে কিন্তু অঙ্কটা একেবারে ঘোলায় গেলে হবে না, এটা নিবন্ধনে আসছে, এইভাবে কিন্তু করতে হবে। যে আমরা ধরলাম এক্স গুণ, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা বের করলাম। তো যারা আমরা পেরেছি তাদের একটু উত্তর করব। বাসন্তী রানী দাস ঘ জানিয়েছেন, উত্তর কিন্তু হবে গ, অর্থাৎ অঙ্কটি করে আমরা গ পেয়েছি। আর কে পেরেছেন বলেন এই অঙ্কটা ক্লিয়ার হলে, অঙ্কটা যদি ক্লিয়ার হয়ে থাকে আপনারা একটু ক্লিয়ার লিখে জানান, যদি ক্লিয়ার হয়ে থাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন, একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন। ঠিক আছে, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাইতে হবে। ওকে, সো আমরা কিন্তু পেয়ে গেলাম, বিউটিয়ানি বর্মন কিন্তু 8 সি লিখেছেন। আর কে এটা উত্তর করবেন বলেন, আর কে উত্তর করবেন। এবার দেখেন আমাকে এইটার উত্তর বলেন, ঝটপট উত্তর করে দেন, আমি আপনাদের কমেন্ট পড়বো। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 মিটার, 6 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? তাহলে বলেন ক্ষেত্রফল বের, কর্ণ থেকে ক্ষেত্রফল সমান সমান কি বলেন, ক্ষেত্রফল সমান সমান কর্ণ, এটা নিবন্ধনে আসছে 2 বার। ঠিক আছে, কর্ণ স্কয়ার ভাগ 2, তার মানে 6 স্কয়ার ভাগ 2 কত হবে বলেন, 6 ছক কত 36 ভাগ 2 সমান সমান কত হবে বলেন, কত উত্তর হবে? এটা একটু ঝটপট করে বলেন তো। বিউটিয়ানি বর্মন ক্লিয়ার জানিয়েছেন, এটা উত্তর কত, এটি উত্তর কত আমাকে একটু জানান। এটা অ্যান্সার কত, এটার অ্যান্সার ইকুয়াল টু হোয়াট, এটার অ্যান্সার কত আমাকে জানাবেন। 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, অ্যান্সার কত হবে বলেন। তাহলে উত্তর কত হবে, 18 দ্বিগুণী 36, উত্তর হবে 18, উত্তর কত হবে 18, উত্তর কত হবে, উত্তর হবে 18। এবার আসেন 10 নম্বরটা। তো 10 নম্বরটা দেখেন, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো এই ধরনের অঙ্ক যদি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ বৃদ্ধি পায়, এই ধরনের অঙ্ক করার সময় ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, যেহেতু আমরা এমসিকিউ করব, এমসিকিউ শর্টকাট টেকনিকটা মনে রাখবো, a প্লাস বি যোগ ab ভাগ 100। এখানে a আর b দুইজনের মান কত, দুইজনের মানে হচ্ছে কি, দুইজনের মান হচ্ছে আমার 10 বৃদ্ধি করা হয়েছে, যোগ 10 গুণ 10 ভাগ 100, ব্যাস এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এইবার দেখেন এই 10 আর 10 যোগ করলে কত হয়, 10 আর 10 যোগ করলে হয় 20, 10 আর 10 যোগ করলে কত হয় 20, যোগ, আর এইখানে 100 কেটে গেল 1 থাকলো, তাহলে কত হবে, এটা 21% হবে উত্তর, 21% হবে উত্তর। এখন এই জায়গাটা আমরা একটু বেসিক জায়গা থেকে বোঝার চেষ্টা করি, যে অঙ্কটা কেন এমন হলো
সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন একটা বর্গক্ষেত্র হচ্ছে এই যে, এই একটা বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্র প্রথমে ছিল 100, এখানেও ছিল 100। ওকে, তো এর ক্ষেত্রফল ছিল 100 গুণ 100 সমান সমান ক্ষেত্রফল ধরেন 1 2 3 4 এটা ছিল। এখন কি হয়েছে, এই বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ বেড়ে গেছে। বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ কি হয়েছে, 10% বেড়ে গেছে। এই বর্গক্ষেত্র এবারে বাহুর পরিমাণ 10% বেড়ে গেল। বেড়ে গেলে এটা 110% বেড়ে গেলে 110 হয়ে গেল। এটা কত হলো, 110। এ বছর কত হলো, 110, 10% বেড়ে গেল। তার মানে এবার 110 গুণ 110 সমান সমান কত হলো, 121 1 2, অর্থাৎ হলো 12,100 হলো। এখান থেকে 10,100। এখন আসলে ক্ষেত্রফলটা বেড়ে গেল কত, এখান থেকে এই পর্যন্ত এরা বেড়ে গেল হচ্ছে, দেখেন এরা বেড়ে গেল হচ্ছে আলটিমেটলি 2100 বেড়ে গেল। 2100 হচ্ছে কি বেড়ে গেল, 2100 বেড়ে গেল। কার উপর বাড়লো, এই বেস ভ্যালুর উপর বাড়লো, অর্থাৎ প্রথমে যেটা ছিল তার উপর বাড়লো। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 2100 বেড়ে গেল এই 10,000-এর উপর। তাহলে 100-এর উপর কত বাড়লো, দেখেন কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এগুলো কেটে দিলে 21 আসতেছে। সুতরাং এটাই কিন্তু হবে আমার উত্তর, এই 21ই কিন্তু 21% উত্তর হবে। শর্টকাট আমরা করে ফেলবো, ডি নম্বর উত্তর হবে। তো আমরা এই ফর্মুলাটা, এই শর্টকাট ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি, পাশাপাশি এই বিস্তারিতও কিন্তু আমরা করতে পারি। ওকে, শর্টকাট প্লাস বিস্তারিত দুইটাই করতে পারি। তাহলে এবার আমরা রম্বস নিয়ে কথা বলবো। এইটা দেখেন নিবন্ধনে অনেকবার আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। নিবন্ধনে 10 সালে আসছে, নিবন্ধনে 11 সালে আসছে, নিবন্ধনে 12 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। একটি রম্বসের কর্ণদ্বয়, কর্ণদ্বয় 40 সেন্টিমিটার 60 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল কত? তো আপনাদেরকে আমি শুরুতেই কিন্তু একটা চার্ট দেখিয়েছিলাম যে রম্বসের ক্ষেত্রফল কত, এটা আমরা জানবো। দেখেন রম্বসের ক্ষেত্রফল একটা সুন্দর সূত্র মনে রাখবেন। রম্বসের ক্ষেত্রফল এইভাবে মনে রাখেন, রম্বসের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবেন। এই একটা জিনিসই রম্বসের মনে রাখতে হবে। আরো একটা জিনিস আছে বলে দেব, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 গুণ d2, হাফ ইন্টু d1 গুণ d2। তার মানে রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। তো রম্বস একটা আঁকলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন এই একটা রম্বস আঁকলাম, এখানে একটা রম্বস আঁকতেছি। তো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। কর্ণদ্বয়ের, এটা একটু লিখে ফেলেন তো কমেন্টে, এখান থেকে কিন্তু অঙ্ক আসে। কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, এটা মনে রাখতে হবে। রম্বসের আর একটা জিনিস আপনাদেরকে বলি, রম্বসের এই কর্ণদ্বয়, এই যে কর্ণ দেখেন, আমি রম্বসের কর্ণ দুইটা আঁকি। রম্বসের কর্ণটা দেখেন, এই যে একটা কর্ণ, একটু বাঁকা হয়ে যাচ্ছে কেন, আচ্ছা। রম্বসের আমরা একটা কর্ণ আঁকি, ধরেন এই একটা কর্ণ, আর রম্বসের এই একটা কর্ণ। রম্বসের কি এই একটা কর্ণ, এই যে এখান থেকে যেটা হবে যে আমরা এই কর্ণটা আমরা এখান থেকে নিলাম, এই কর্ণটা একেবারে এইখান থেকে নিলাম, একেবারে এইখান থেকে। ওকে, এই রম্বসের কর্ণটাই। রম্বসের কর্ণ, এই যে দুইটা কর্ণ হলো, দেখেন রম্বসের যে কর্ণ হলো, এই কর্ণদ্বয় যেখানে আর কি সেট করলো, এই কর্ণদ্বয় এইখানে, এই যে এখানে সেট করলো, এইখানটা 90 ডিগ্রি হয়। এখানটা কত হয়, 90 ডিগ্রি হয়। এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে কি করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে রাখবেন বর্গ এবং রম্বস এদের কর্ণদ্বয় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে সমকোণ উৎপন্ন করে এইটা। অর্থাৎ রম্বসের যেটা হয়, রম্বসের কিন্তু এইখানে মাঝখানে এই কোণদ্বয়, রম্বসের এই মাঝখানে কোণদ্বয় কিন্তু প্রত্যেকটা সমকোণ সৃষ্টি করে। অর্থাৎ এইটা যদি ও হয়, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এবার এইটা কিন্তু 90 ডিগ্রি হয়। সুতরাং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা, আপনারা কিন্তু এটা মনে রাখবেন যে এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে। রম্বসের তো এটা আমরা গেল যে রম্বসের শিখলাম হইতেছে, রম্বসের কর্ণদ্বয় শিখলাম। এবার দেখেন রম্বসের ক্ষেত্রফল কি হয়। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে এইটা, যে তার ধরেন কর্ণ এইটা, এই যে কর্ণ, তো এইটা হচ্ছে d1 আর এইটা হচ্ছে d2। ওকে, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 গুণ d2। তো আমরা এটা দিয়ে করবো অঙ্ক। দেখেন কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দিয়ে আছে হাফ গুণ 40 গুণ 60, তাহলে কত হবে, 2 দিয়ে কাটলে 20, 3 দুগুণী
6 দুগুণী 12, 1200 হবে কিন্তু উত্তর, অর্থাৎ উত্তর হবে কিন্তু বি 1200। উত্তর কত হবে? 1200 উত্তর হবে। এই অঙ্কগুলোই বারবার আসে। এই অঙ্কটা রম্বস থেকে কিন্তু নিবন্ধনে অনেক অঙ্ক এসছে এবং এই ক্ষেত্রফল থেকে আসে। ক্ষেত্রফলটা মুখস্থ রাখতে হবে। রম্বসের ক্ষেত্রফলটা আমরা সাধারণত মনে রাখতে পারি না, এইভাবে মনে রাখবেন। রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, এইটা মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে, রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের কি অর্ধেক, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। এবার আসেন 12 নম্বরটা, আসেন 12 নম্বরটা একটু আমরা দেখি। এ বি সি ডি সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোণ বিএডি সমান 100 ডিগ্রি হলে এটা সমান কত? বলছে এ বি সি ডি সামান্তরিক। তো ধরেন আমরা একটা সামান্তরিক আঁকি, এই একটা সামান্তরিক আঁকলাম, এই একটা সামান্তরিক আঁকলাম, ওকে, একটা সামান্তরিক আমরা এঁকে ফেললাম। এখন বলছে এই সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিক, ধরেন এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, একটা সামান্তরিক। ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলে, ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করবেন। তো ধরেন এই ডিসি, এই বাহুকে ই পর্যন্ত আপনি বর্ধিত করলেন, এই বাহুকে হচ্ছে আপনি এই বাহুকে ই পর্যন্ত বর্ধিত করবেন, এই বাহুকে হচ্ছে আপনি ই পর্যন্ত বর্ধিত করবেন। তো আমরা এটা একটু করি। এই যে ধরেন ই পর্যন্ত বর্ধিত করলাম, এটা ই পর্যন্ত বর্ধিত করলাম, ই পর্যন্ত বর্ধিত করলাম, ই পর্যন্ত বর্ধিত করা হলো। এবার বলছে কোণ বিএডি, কোণ বিএডি, এই বি, এই এ আর ডি, এই যে ডি। আচ্ছা, বিএডি কথার কোণ বিএডি মানে বিএডি এক জায়গায় থাকবে। সো বিএডি তার মানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো না, এ বি সি ডি এইভাবে না করে আমাদের কিন্তু উল্টাই লিখতে হবে। কোণ বিএডি যখন বলছে তখন আর এভাবে লেখা যাবে না, অর্থাৎ তখন আমাদেরকে লিখতে পারবে বিএডি একসাথে আনতে হবে। সো আমরা একটা কাজ করব, সেটা এরপর দেখেন কি বলা আছে, আমরা দেখেন কোণ বিএডি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে, আচ্ছা তাহলে এইখানে বি কোথায়, বি এ, আচ্ছা ডি এখানে হচ্ছে না, তার মানে এই চিত্রটা কোন বি সি ডি সমান কত, বি সি ডি। তার মানে এই চিত্রটা এ বি সি ডি যে আমার সামান্তরিকটা দেওয়া আছে, এটা একটু উল্টাই বলতে হবে। ধরেন আমরা যদি উল্টাই এভাবে লিখি, উল্টাই যদি এভাবে লিখি এ, আচ্ছা মনে করেন এখানে আমি লিখলাম উল্টা দিক থেকে আমরা লিখে দেব এইটা এ হবে। এখানে কিন্তু চিত্র দেওয়া নাই, ঠিক আছে আপনাকে। আর এইখানটাতে একটু মনে হয় টাইপিং মিস্টেক আমাদের হতে পারে, এটা আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম। এবার বলছে বিএডি, অর্থাৎ এই বিএডি দেখেন এবার মিলছে, দেখছেন বিএডি। এবার আমরা কিন্তু চিত্রটা এঁকে ফেললাম, যেহেতু চিত্র পরীক্ষা হলে আঁকা নাই তাই আপনি কিন্তু এইভাবে আঁকবেন, মিল করে করে আঁকবেন। এবার কিন্তু মিলছে বিএডি, কিন্তু এবার মিলছে। এই যে বিএডি সমান সমান এটা 100 ডিগ্রি। এখন আপনাকে জিজ্ঞাসা করছে কোন বিসিডি, তো বিসিডি, এই বিসিডি কত এটা আপনাকে জিজ্ঞাসা করছে, বিসিডি কত হবে সেটা আপনাকে জিজ্ঞাসা, এইটা আপনাকে বের করতে বলছে। বিসিই বলছে, সরি বিসিই হয়তো এইটাই, বিসিই মানে এই কোণটা সমান কত, এটা আমাকে বের করতে হবে। এখন আমরা এটা কত ডিগ্রি হবে সেটা কে বলতে পারবে, দেখি এর থেকে ইজি আর জিনিস হয় না। এই কোণটা যদি হয় 100 ডিগ্রি আর এই কোণটা যদি হয় 100, এই কোণটা কত হবে, এই চিত্রটা আমরা আঁকলাম, এই চিত্রটা কিন্তু আমরা আঁকছি। এখন এই চিত্রটাকে দেখি যদি আমি একটু ঘুরাই দেই, আপনারা দেখি কেমন পারেন। এই চিত্রটাকে যদি আমরা একটু ঘুরাই দিই, ঠিক এভাবে যদি ঘুরাই দিই, এটা কিন্তু 100 ডিগ্রি আপনারা উত্তর বলছেন, শেখ তুবেলা কিন্তু 100 ডিগ্রি উত্তর বলেছে। এখন আমরা যদি এমন একটা কাজ করি, এটা এ, এটা ধরেন দিয়ে দিলাম, কথার কথা যেটা, এটা দিয়ে দিলাম, এটা ধরেন সি দিলাম, আর এইটা ধরেন আমরা দিলাম হচ্ছে বি। হ্যাঁ, শেখ রুবেল কিন্তু আমাদেরকে কমেন্ট করেছে, উনি কিন্তু 1000 ডিগ্রি লিখছে। সো আমরা একটু দেখি। এইবার দেখেন এই ডিসি বাহুকে যদি আমরা একটু বর্ধিত করে দিই, এখান থেকে চিত্রটা কেমন হয় একটু দেখেন, এই চিত্রটা কেমন হয় দেখেন। এখন আমাকে বলছে বিএডি এই কোণটা যদি হয় 100 ডিগ্রি, এখন বলছে বিসিই এটা ই পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এই কোণটা কত হবে বলেন। এই দেখেন এই কোণটা ছিল আমাদের 100 ডিগ্রি, ওইটা 100 ডিগ্রি হলে এইবার কিন্তু এই কোণটা হবে 80 ডিগ্রি। কেন হবে, কারণ এই দুইটা দেখেন, এই যে এই দুইটা কিন্তু এইটা হচ্ছে একটা, এটা কি একটা সরল কোণ, তাহলে কিন্তু এটা 80 ডিগ্রি হয়। এখন একটু আগে যেটা দেখালাম এবং এখন যেটা দেখালাম, আসলে অঙ্কটায় যে 100 ডিগ্রি এবং এই 80 ডিগ্রি আপনি পরীক্ষা হলে কিন্তু 100 ডিগ্রি মেরে আসতে পারেন, অর্থাৎ এটা কিন্তু আপনার ভুল যাবে। আসলে উত্তর হবে হচ্ছে 80 ডিগ্রি, কারণ এই অঙ্কটার মূল সমস্যাটা হচ্ছে, এই অঙ্কটার মূল সমস্যা হচ্ছে এ বি সি ডি, এই যে চিত্রটা আঁকা, এই চিত্রটাকে আপনাকে সঠিকভাবে আঁকতে হবে, অর্থাৎ এইখানে যেভাবে বলছে, অর্থাৎ একটু আগে আমরা যেভাবে আঁকছিলাম সেটা কিন্তু এরকম আঁকছিলাম, দেখেন এভাবে আঁকছিলাম কিন্তু,
আবারও আমি দেখাই দিই, যেখানে আপনারা ভুল করতে পারেন, আপনারা ভুল করে ফেলছেন। দেখেন আমি একটু দেখাই দিই, এই আমরা কিন্তু এরকম আঁকছিলাম একটু আগে, এখানে এ দিছিলাম, এখানে বি, এখানে ধরেন সি, এখানে কিন্তু ডি করছিলাম আমরা। তো আমরা কিন্তু এরপরে যেটা করছিলাম সেটা হচ্ছে যে এই কোণটা আমরা বলছিলাম এই কোণটা কত হলে এই কোণটা কত হবে, এভাবে কিন্তু আমরা বলছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে আপনাকে চিত্রটা সঠিকভাবে আঁকতে হবে। এই চিত্রটা আঁকাটা কিন্তু টাফ ছিল, অর্থাৎ এখানে উত্তর কিন্তু 80 ডিগ্রি হবে এবং চিত্রটা কিন্তু আপনাকে এইভাবেই কল্পনা করতে হবে পরীক্ষা হলে। যারা 100 ডিগ্রি মারবেন উত্তরটা কিন্তু ভুল যাবে, উত্তরটা কিন্তু ভুল যাবে। সো এবার কিন্তু বিউটি রানী বর্মন বলেছে 80%, 80 ডিগ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। 80 ডিগ্রি কিন্তু উত্তর হবে। এবার আসেন আমরা 13 নম্বরটা করি। 13 নম্বরটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমরা 13 নম্বরটা একটু করি। দেখেন, একটি চতুর্ভুজের 4টি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্রফল পাওয়া যাবে, এটা একটু উত্তর করেন। একটি চতুর্ভুজের 4টি বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে কিরূপ ক্ষেত্রফল পাওয়া যাবে। 4টি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে, এই পরস্পর যুক্ত করলে কি হচ্ছে পাওয়া যাবে। 4টি বাহুর মধ্যবিন্দু যোগ করতে হবে। বলেন, ধরেন আমরা একটা চতুর্ভুজ, এটা একটা বাস্তবিকভাবে আপনারা ভাববেন, ধরেন একটা চতুর্ভুজ নিলাম, একটা যে কোনো একটা চতুর্ভুজ নিলাম, এই একটা চতুর্ভুজ, আপনারা উত্তর করবেন, আমি দেখাই দিচ্ছি। ধরেন একটা চতুর্ভুজ আমি নিলাম, এখন এর 4টা বাহু, এই 4টা বাহুর মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু ধরেন এইখানে, এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এইখানে, এই বাহুটার মধ্যবিন্দু ধরেন এখানে, এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এইখানে। এখন এইগুলো আপনি যোগ করবেন, এইগুলো কি করবেন, যোগ করবেন। তো মধ্যবিন্দুগুলো আমরা যোগ করি, ধরেন এইভাবে যোগ করেন, আপনি এইভাবে যোগ করেন, এইভাবে আপনি যোগ করেন। এখন আমাকে বলেন এইটা কি হয়েছে, বলেন তো এটা কি হয়েছে। একটু চতুর্ভুজে এই যে এইটা দাঁড়ালো হচ্ছে এ, ধরেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন বলেন এইটা কোন ক্ষেত্র হবে, এটা কি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রাপিজিয়াম নাকি সামান্তরিক? কে পারবে দেখি এটা, এটা একটু আমাকে বলেন। এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এই চিত্রটা বলেন কি, আবারও দেখায়, এই চিত্রটা বলেন কি, এই চিত্রটা কি হবে। এই আপনি দেখেন এইটা, একটু উত্তর করে জানাবেন আমাকে, এইটা, এইটা আর এইটা, এই চিত্রটা আপনার কি হয়, এই চিত্রটা। আচ্ছা এইবার আসেন, এইবার আসেন আমরা এটা কি উত্তর করব বলেন। আপনারাই কিন্তু এক একজন এক একটা উত্তর দিয়েছেন। তার আগে একটু বলি ভাই, এটা তো বর্গ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আয়ত হওয়ারও কোনো সম্ভাবনা নেই। কারণ বর্গ এবং আয়ত যে ব্যাপারটা, ওরা তো কি হয়, ওরা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই বর্গ অথবা আয়ত। এইটা ধরুন আয়ত আর এটা হয় হচ্ছে বর্গ, এই 4 বাহু সমান। এরকম তো কোনো কিছু নাই। বাঁকা, বাঁকা জিনিসটা কি হয় বলেন, এই বাঁকা জিনিসটা আইদার আইদার কি হয়, রম্বস হয়, আইদার রম্বস হয়, অথবা কি হয় বলেন, অথবা সামান্তরিক সামান্তরিক হয়, অথবা সামান্তরিক হয়। এখন বলেন এই জিনিসটা সামান্তরিক, রম্বস তো আমার অপশনেই নাই, তাই উত্তরে কিন্তু সামান্তরিক হবে। আর ট্রাপিজিয়াম তো সম্ভবই না, কারণ এর তো 2 জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের হচ্ছে 1 জোড়া বাহু সমান্তরাল হয়, তখন 2 জোড়া বাহু সমান্তরাল, একমাত্র সামান্তরিক। বর্গ আর আয়ত হওয়া সম্ভব না, কারণ বর্গ আয়ত হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি 90 ডিগ্রি কোণ হয়, এটা কি 90 ডিগ্রি কোণ হচ্ছে, হচ্ছে কিন্তু না, এটা 90 ডিগ্রি কোণ হচ্ছে না। সুতরাং 90 ডিগ্রি কোণ না হলে সেটা হচ্ছে বর্গক্ষেত্র হবে না, আয়তক্ষেত্র হবে না। আর যদি একেবারে সোজাভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে এই জিনিসটা বাঁকা নাকি সোজা। এটা বাঁকা, বাঁকা জিনিস হয় দুইটা, একটা হয় রম্বস আর একটা হয় সামান্তরিক, তাই না। যেহেতু রম্বস অপশনে না, এটা তো সামান্তরিক। এখন যদি চিত্রটা আমি একটু এমন আঁকি, ধরেন চিত্রটা আমি, আপনাদের যেখানে কনফিউশন হচ্ছে সেখানটা আমি বুঝতে পারছি মনে হয়। চিত্রটা ধরেন এমন আঁকলাম, এই ধরেন এই একটা চতুর্ভুজ। এখন ধরেন আমি এর মধ্যবিন্দুগুলো, এই মধ্যবিন্দুগুলো আমি যোগ করলাম, মধ্যবিন্দুগুলো যোগ করবে। এখন এইবার বলবেন তো কি হবে দেখি, এইবার কি হবে বলেন, এইবার বলেন কি হবে। এই যোগ করলাম, এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, এটা যোগ করলাম, এইবার বলেন এটা কি হলো বলেন। আবার ধরেন এটা একটু বলেন কি হবে, এটা রম্বস হয়ে গেছে, কিন্তু এটা বাঁকা এটা কিন্তু রম্বস হয়ে গেছে, এটাও এটা রম্বস হয়েছে। কিন্তু আবার ধরেন আমি যদি বর্গক্ষেত্র দিই রম্বস হয়, কিন্তু আপনাকে কিন্তু অপশনে কিন্তু রম্বস দেওয়া নাই। একজন বলছে যে, এবার ধরেন যে আমরা এভাবে ধরলাম একটা একটা চতুর্ভুজ, আমি একটু এভাবে ধরলাম, দেখি এবার
এখানে কিন্তু কোন চতুর্ভুজ সেটা বলা নেই। যারা যারা রম্বস বলতেছেন তাদের জন্য বলতেছি, রম্বস যারা বলতেছেন উত্তর হবে তাদের জন্য একটু বুঝাই বলি। আচ্ছা এইটা কি হয় বলেন তো? এটার মাঝখানে নিলাম, এটার মাঝখানে নিলাম, এটার মাঝখানে নিলাম, এটার মাঝখানে নিলাম, এবার এগুলো যোগ করবো, দেখি এবার বলেন তো এবার রম্বস কেমন উত্তর হয় ভাই? ওকে, সবাই কিন্তু ক্লিয়ার হয়েছে, সবাই কিন্তু এটা ক্লিয়ার হয়েছে যে এটা কি হবে, সামান্তরিক হবে। সুতরাং এটা মনে রাখবেন, এই বাঁকা কোনো কিছু যদি হয়, বাঁকা কোনো কিছু হলে সেটা আইদার রম্বস হবে অথবা সামান্তরিক হবে। যেহেতু রম্বস নাই সামান্তরিক, রম্বস থাকলে রম্বস উত্তর হইতো, সমস্যা নেই। এবার হচ্ছে 14 নম্বরটা বলেন, 14 নম্বরটা কি উত্তর? বইটা অনেক সবাই কিন্তু ক্লিয়ার। আচ্ছা এবার আসেন 14 নম্বরটা, 14 নম্বর। আচ্ছা যদি একজন বলতেছে অপশনে ভুল আছে, যদি অপশনে ভুল থেকে থাকে তবে অপশনে ভুল নাই, কারণ হচ্ছে যে আপনার আপনার চিত্র অনেক ধরনের হতে পারে। যে বলতেছেন যে অপশনে ভুল আছে সে নিজেই ভুল করতেছেন, কারণ আপনার যদি এমন হয়, দেন এখানে প্রশ্নটা কি ছিল 13 নম্বর প্রশ্নটা, তার জন্য একটু বলি। 13 নম্বর প্রশ্নটা যে বলছেন তার জন্য একটি চতুর্ভুজ বলছে, একটু চতুর্ভুজ। তো চতুর্ভুজ যদি হয়, আমি বাসন্তী দাসে তাকে বোঝার জন্য বলতেছি, ধরেন এই চতুর্ভুজটাই আমি বাঁকা নিলাম, এইটাই ধরেন আমি চতুর্ভুজ বাঁকা নিলাম, এইবারের আপনি অর্ধেক অর্ধেক নেন, এবারের অর্ধেক অর্ধেক নেন, দেখেন তো আপনার রম্বস হয় কিনা, এগুলো যোগ করেন। এবার কি রম্বস হচ্ছে বলেন? এবার তো সামান্তরিক হচ্ছে। তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করলাম, এটা কিন্তু সামান্তরিক, এটা কিন্তু আর সম্ভব না। এখানে কিন্তু বলিনি এটা কিন্তু সামান্তরিক। তো আমি বারবার হচ্ছে যে এইগুলা আপনি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র নিয়েছি বলে আপনার এরকম মনে হচ্ছে, এটা সামান্তরিক প্লাস রম্বস, ঠিক আছে, দুইটাই উত্তর হয়। কিন্তু যেহেতু এখানে রম্বস নাই সেটা সামান্তরিক উত্তর। এবার আসেন 14 নম্বরটা বলেন, কি উত্তর হবে 14 নম্বরটা বলেন। এবার আসেন, একটি চতুর্ভুজের 4টি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্রফল পাওয়া যায়? একই প্রশ্ন, 4টি বাহুর মধ্যবিন্দু। এইবার দেখেন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র একই প্রশ্নই দেওয়া, একই প্রশ্নই আসছে। 14 নম্বরটা দেখেন। এইবার দেখেন, এই আমি একটা চিত্র আঁকলাম ধরেন। এইবার যারা যারা বলতেছেন যে স্যার রম্বসই হবে তাদের জন্য বলতেছি, দেখেন এইবারের মধ্যবিন্দুগুলো নেন, এবারের মধ্যবিন্দুগুলো নেন, মধ্যবিন্দুগুলো একটু নেন। যারা যারা বলছেন এই অঙ্কটা এই জন্য দুইবার করে দেওয়া, দুইবার করে আসছে। দেখেন এইবার আমাকে একটু বলবেন যে এটা এটা কোন কোন ক্ষেত্র হয়, এবার একটু বলেন তো এটা কি রম্বস হয় ভাই? ধরেন একটা এখানে বলছে চতুর্ভুজ, খেয়াল করেন এখানে বলছে চতুর্ভুজ, এখানে কিন্তু বলি নাই যে সেটা আপনার হইতে হবে বর্গ আয়ত, এরকম কিন্তু বলি নাই, এটা বলছে চতুর্ভুজ। তো চতুর্ভুজ যদি বলে আমরা যে কোনো চতুর্ভুজ নিতে পারি। তো আমি ধরেন একটা সামান্তরিক নিয়েছি, সামান্তরিকের ভিতরে আমি তাদের মধ্যবিন্দুগুলো যোগ করছি। এবার কি কখনো দেখেন রম্বস হয়? রম্বস হয় না, কিন্তু এটা কি হয়, এটা হয় হচ্ছে সামান্তরিক হয়। তো এইবার কিন্তু সবাই সঠিক উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে কি সামান্তরিক উত্তর হবে। থ্যাংক ইউ। এইবার এইটা একটু ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে ক্লিয়ার লিখে বলেন। আমি কিন্তু বারবার বলতেছি এটার অপশনে যদি রম্বস থাকতো, এটার অপশনে যদি রম্বস থাকতো রম্বসও কিন্তু উত্তর হতো। যেহেতু রম্বস নাই সামান্তরিকও উত্তর হয়, একমাত্র এইরকম উত্তর হয় হচ্ছে সামান্তরিক বা রম্বস, যেহেতু একটা দেওয়া আছে ওইটাই উত্তর হবে। আচ্ছা এবার আসেন 15 নম্বরটা, এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান সমান 12 সেন্টিমিটার, ডি বিন্দু থেকে এ বি এর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল কত? বলেন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু অনেকেই জানেন না, বলেন কি সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কিন্তু অনেকেই জানেন না। আমি কিন্তু আজকের ক্লাসের একেবারে শুরুতে একটা কাজ করছি, এই যে একটা চার্ট দিয়ে দেখেন, এই যে ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস প্রত্যেকের কিন্তু ক্ষেত্রফল, এই দেখেন এই সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা দেখছেন। এবার দেখেন এখানে কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই ধরনের আছে, অর্থাৎ এইটা কিন্তু সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছি। আমরা 15 নম্বর অঙ্কে আসি, 15 নম্বর অঙ্কে আসি। এবিসিডি সামান্তরিকের এবি সমান সমান কত 12, আর ডি মধ্যবিন্দু এবি এর লম্ব, তাহলে বলছে লম্ব দূরত্ব 6, তাহলে সামান্তরিক কত? অর্থাৎ একটা সামান্তরিক আপনি আঁকেন এখানে। এখন এইটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি। তো এ বি সমান সমান কত? এ বি সমান সমান বলছে 12, মানে এটা ভূমি। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। মনে রাখবেন সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি কত 12, আর এই যে উচ্চতা, এই উচ্চতা, ঠিক আছে, ডি বিন্দু থেকে, এই যে ডি বিন্দু থেকে, এইখান থেকে ডি বিন্দু থেকে উচ্চতা আর কি। তো সি এই পাশে হবে, এখানে সি হবে, এখানে ডি হবে। ওকে, তো এই ডি বিন্দু থেকে এখানে উচ্চতা, ঠিক আছে, এই উচ্চতা কত 6, এই উচ্চতা তো 6 দেওয়া আছে, 6, এই যে 6, লম্ব দেওয়া তো 6। তো এই 6 যদি হয় আর 12 যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 এবং 72, ক্ষেত্রফল কত হবে? 12 গুণ 6,
6 বনাম কত হবে 72, 6 বনাম কত হবে 72 হবে, উত্তর হবে হচ্ছে 72। সো আপনার এখানে ট্রাম্প কার্ড হচ্ছে এই সূত্রটা জানা, অর্থাৎ চতুর্ভুজ থেকে অঙ্ক আসলে দেখেন এটা নিবন্ধনে আসছে 16 সালে, নিবন্ধনে কত সালে আসছে 16 সালে আসছে। সুতরাং কথা হচ্ছে আপনি যদি এই সূত্রগুলো 4টা না মুখস্থ করেন তাহলে কিন্তু অঙ্কগুলো পারবেন না। রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল কর্ণদের গুণফলের অর্ধেক, আর সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। রম্বস আর সামান্তরিকের ক্ষেত্রফল আপনারা জানেন না, এটা মুখস্থ করেন। রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদের গুণফলের অর্ধেক, সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। এটা একটু মুখস্থ করে ফেলেন, আপনারা মুখস্থ করেন। তো এরপর আমরা ট্রাপিজিয়াম শিখবো। ট্রাপিজিয়াম দেখেন, ট্রাপিজিয়াম দেখতে কেমন হয়? ট্রাপিজিয়ামের আগে বৈশিষ্ট্য বুঝতে হবে। এই দেখেন একটা ট্রাপিজিয়াম আঁকতেছি, এটা একটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের এখানে দেখেন কি কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু এটা প্রায় আছে এক জোড়া, এক জোড়া। এই দেখেন এ বি আর সি ডি এরা হচ্ছে সমান্তরাল বাহু, অর্থাৎ এ বি আর সি ডি সমান্তরাল বাহু, ঠিক আছে। তাহলে এই যে আমরা যখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটা আমরা এখানে লিখি, ট্রাপিজিয়ামটা লিখলাম। এবার এর ক্ষেত্রফল হচ্ছে দেখেন হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এইটা সমান্তরাল বাহু যদি এ হয়, এটা হবে বি, ঠিক আছে, গুণ। এবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এদের একটা লম্ব দূরত্ব থাকে, তার আর এক নাম হচ্ছে উচ্চতা, লম্ব দূরত্ব অথবা উচ্চতা। এই জিনিসটা কেমন থাকে? ধরেন এইখান থেকে টান দেওয়া থাকে, অথবা এইখান থেকে টান দেওয়া থাকে, অথবা মাঝখানে একটা দাগ দেওয়া থাকে, এইভাবে থাকে। তো এই যে লম্ব দূরত্ব, এটা কি লম্ব দূরত্ব? এই লম্ব দূরত্ব হচ্ছে ধরেন এইচ, এটা হাইট এইচ, এটা হচ্ছে গুণ লম্ব দূরত্ব, গুণ কি লম্ব দূরত্ব। তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে হাফ গুণ সমান্তরাল বাহু হচ্ছে এ যোগ বি ইন্টু এইচ। দেখছেন সূত্রটা কেমন হলো? অর্থাৎ এইরকম থাকলে আপনার মনে রাখবেন এই দুইটা যোগ করে এইটা দিয়ে গুণ, এ যোগ বি তাকে এইচ দিয়ে গুণ ভাগ 2 হাফ, এইটা হচ্ছে ক্ষেত্রফল। তো এইটাকে আমরা এভাবে লিখি গুণ হাফ, অথবা প্রথমে আমরা হাফ লিখি, এটার অর্ধেক এই হাফ, এটা হচ্ছে ক্ষেত্রফল এরিয়া। এটা আপনাকে জানতে হবে। ট্রাপিজিয়াম কিন্তু আমরা মুখস্থ করে ফেললাম। এবার আসেন ট্রাপিজিয়ামের একটা অঙ্ক দেখি। ট্রাপিজিয়ামের অঙ্ক দেখেন, এটা কিন্তু নিবন্ধনে আসছে 17 সালে। কি বলছে? একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 এবং 7, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে এই হাফ এ প্লাস বি মানে এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 9 গুণ 7 গুণ উচ্চতা হচ্ছে 8। এবার 4 দুগুণই কত? 8, 8 আর 9 16, এই 7 আর 9 16 গুণ 4, 16 আর 4 গুণ করলে কত? 416, এই 64 উত্তর। এবার আসুন 17টা একই অঙ্ক, আপনারা বলেন উত্তর কত হবে? বলেন। একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 9 এবং 7, তাহলে ক্ষেত্রফল এই একই অঙ্ক, অর্থাৎ এটাও কিন্তু 64 হবে। এটা কিন্তু 17 সালে আসছে। সো সবাইকে শেষ করার আগে বলি আজকের ক্লাসটা কেমন লাগছে, এটা একটু আমাকে বলবেন। সবাই কমেন্ট করে আজকের ক্লাসটি কেমন লেগেছে। আপনাদেরকে যেটা করতে হবে, বারবার করে বলতেছি, আমার এই চার্টটা খেয়াল করে দেখেন, আমার এই চার্টটা কিন্তু আপনাদের হইতেছে, এই যে চার্ট, এই চার্টটা কিন্তু আপনাদের হইতে কাজে লাগবে। এই চার্টটা আপনারা একেবারে মুখস্থ করে ফেলবেন, এই চার্টটা আপনারা মুখস্থ করে ফেললেই কিন্তু আপনারা পেরে যাবেন। এখানে কিন্তু সবই দেওয়া আছে, এই চার্টটা মুখস্থ করে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না। একবারে 5টা যে আমাদের চতুর্ভুজ আছে, এখান থেকে কিন্তু 1-2 মার্ক প্রত্যেক পরীক্ষায় থাকে, চাকরি পরীক্ষায়। সবাইকে হচ্ছে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।